হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 28 থেকে আজ প্রথম কোশ্চেন দেওয়া আছে। কোনো সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল 40 পাওয়া যায়। বলছে তাহলে মূল সংখ্যাটা নির্ণয় করতে। তো দেখো, এখানে তোমরা এক্স ধরতেও পারো বা নাও ধরতে পারো। আমাদের কি বলেছে? আমাদের বলছে 40% থেকে 40 বিয়োগ করতে। তাহলে আমরা যদি 40% থেকে -40 করি, তাহলে বিয়োগফল কত বলছে? বিয়োগফল হচ্ছে 40, মানে ইজিক্যাল টু 40 বেরাচ্ছে, তাই তো? তাহলে -40টা অপশানে নিয়ে গেলে কি হয়? তাহলে 40% ইজিক্যাল টু থাকে হচ্ছে -40টা অপশানে নিয়ে গেলে 40 + 40 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 80 হয়ে যাচ্ছে। তাহলে 40% ইজিক্যাল টু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত? 80, তাই তো? জানতে চাইছে মূল সংখ্যা নির্ণয় করতে। মূল সংখ্যা মানে কি? মূল সংখ্যা মানে 100%। তাহলে আমাদের 40% ইজিক্যাল টু 80 বেরিয়েছে, তাহলে 100% ইজিক্যাল টু কত হবে? এটা আবার করতে হবে। যদি আমরা 80 / 40 × 100, এটা আমাদের হবে। যদি আমরা কাটি, 40 দিয়ে কাটলে 40 দুগুণি 80, 100 দুগুণি 200, তাহলে মূল সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে কত? 200। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? অপশান বিতে আছে 200, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 8, 24 এবং 30 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কত আমাদের বার করতে। দেখো, আমাদের কি বলছে? আমাদের বলছে 8, 24 আর 30 দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা এবং সবথেকে ছোট সংখ্যা কত সেটা বার করতে গেছে। তো সবচেয়ে ছোট সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? এই তিনটের আমাদের লসাগু বার করতে হয়। লসাগু মানে এলসিএম বার করতে হয়, ঠিক আছে? তো এলসিএম খুব সহজে মুখোমুখি বার করা যায়। দেখো, যখন আমরা এলসিএম বার করবো, তো লসাগু বার করবো, আমরা প্রথমে দেখে নেবো যে কোনো কিছু গুণিতক আছে কিনা। মানে দেখো, এখানে যেমন 8-এর গুণিতক 24 আছে, ঠিক আছে? তাহলে আমরা 8টাকে নেবো না, ঠিক আছে? তাহলে শুধু আমরা কী নেবো? শুধু আমরা 24 আর 30 টাকা নিয়ে লসাগু করবো। তো লসাগু মুখোমুখি কীভাবে করে? সবচেয়ে বড় সংখ্যা কত আছে এখানে? সবচেয়ে বড় সংখ্যা আছে 30। 30টাকে তো আমরা ভাঙাই। 30টা কী ভাঙাতে পারি আমরা? 5, 6, 30 ভাঙাতে পারি। তাহলে 5 × 6, 6কে এবার আমরা 2 × 3 লিখতে পারি, ঠিক আছে? তাহলে 5, 6, 30 হয়ে গেল। তারপর আছে কত? 24 আছে। 24কে আমরা কী লিখতে পারি? 24কে আমরা 3 আর 24 লিখতে পারি। তাহলে এখানে 3 অলরেডি একটা আছে, আর আমার লাগবে 8। তো 8কে আমরা কী লিখতে পারি? 8কে আমরা 4 দুগুণে 8 লিখতে পারি। তো 2 একটা আছে, তাহলে আমার লাগবে কি? একটা 4 লাগবে, তাহলে × 4 করো। বোঝা গেল? এবার এইগুলো গুণ করে দাও। 5 দুগুণে 10, 3 10কে 30, 30 × 4 করলে 3 4 12, অর্থাৎ 120। বোঝা গেল? আমাদের লসাগু বেরোবে 120। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটা দিয়ে 8, 24 এবং 30 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? অপশান সিতে আছে 120, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি 30 কিমি প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 5 ঘন্টা সময় নেয়। বলছে ওই একই দূরত্ব 2.5 ঘন্টায় যেতে হলে গতিবেগ আরও কত বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? তো গতিবেগ বলছে আরও কত বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু। আমাদের ওখানে কী বলেছে? আমাদের বলছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে একটা গাড়ি, যেতে তার 5 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? দেখো, আমরা ডিস্টেন্স ইজিক্যাল জানি। ডিস্টেন্স ইজিক্যাল হচ্ছে স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু আমরা বলতে পারি স্পিড দেওয়া হচ্ছে কত? 30 কিমি প্রতি ঘন্টা, মানে 30 ইন্টু কত ঘন্টা লাগছে? 5 ঘন্টা লাগছে, ইন্টু 5। তাহলে টোটাল ডিস্টেন্স আমার দেওয়া হচ্ছে 150 কিমি। বোঝা গেল? 150 কিমি দেওয়া হলো। তাহলে মোট ডিস্টেন্স আমরা পেলাম কত? 150 কিমি, তাই তো? এর মধ্যে বলছে ওই একই দূরত্ব 2.5 ঘন্টা যেতে হবে। তাহলে তার কত, মানে গতিবেগ কত বাড়াতে হবে? তো দেখো, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম পেলাম আমরা, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি স্পিড বার করি, তাহলে স্পিড ইজিক্যাল টু কী হয়ে যাবে? স্পিড ইজিক্যাল টু হয়ে যাবে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। বোঝা গেল? তাহলে ডিস্টেন্স আমরা কত পেয়েছি? ডিস্টেন্স পেয়েছি 150 কিমি। তাহলে 150 ডিভাইড বাই টাইম কত? টাইম আমাদের বলছে এবার 2.5 ঘন্টা যেতে হবে, তাই তো? তাহলে টাইম ইজিক্যাল টু আমরা 2.5 ঘন্টা লিখতে পারি নিচে, তাহলে 2.5। তাহলে যদি পয়েন্ট তুলে দিই, আমরা পয়েন্ট তুললে আমাদের হচ্ছে 10 × 10 হয়ে যাচ্ছে ওপরে। এবার যদি 5 দিয়ে কাটি, তাহলে আমাদের 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, অর্থাৎ 30। তাহলে 30 × 2 মানে 60 কিমি প্রতি ঘন্টা আমাদের স্পিড রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে, দেখো, যে গতিবেগ আরও কত বাড়াতে হবে। মানে অলরেডি 30 কিমি আছে, আর 2.5 ঘন্টা যদি যেতে হয়, তাহলে আমাদের গতিবেগ করতে হবে 60 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে স্পিড কত বাড়াতে হচ্ছে? 30 কিমি অলরেডি আছে, মানে আরও 30 কিমি গতিবেগ বাড়াতে হবে প্রতি ঘন্টায়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 30 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? 60 কিমি না, কিন্তু আমাদের আরও গতিবেগ বাড়াতে বলেছে কত? তাহলে আরও গতিবেগ হয়ে যাবে 30 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? অপশান বিতে আছে 30 কিমি প্রতি ঘন্টা, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো
পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে দুটি সংখ্যা 456 এবং 240-এর গসাগু বলছে 24। তাহলে বলছে সংখ্যা দুটির লসাগু কত হবে আমাদের বার করতে। তো দেখো, এই দুটো লসাগু আলাদা করে বার না করে আমরা সূত্র জানি, সেটা হলো লসাগু অর্থাৎ এলসিএম ইন্টু গসাগু অর্থাৎ এইচসিএফ ইজিক্যাল টু আমরা জানি হচ্ছে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এবার ডাইরেক্ট মান বসাও, আমাদের এলসিএম বার করতে হবে, অর্থাৎ এলসিএম এখানে থাকছে এলসিএম ইজিক্যাল টু এইচসিএম আমাদের বলেছে 24 অর্থাৎ 24 গসাগু ইজিক্যাল টু দুটি সংখ্যা, একটা হচ্ছে 456 আর একটা হচ্ছে কত 240, ঠিক আছে। তাহলে এলসিএম ইজিক্যাল টু কী থাকছে, এলসিএম ইজিক্যাল টু আমাদের থেকে যাচ্ছে 456 ইন্টু 240 ডিভাইড বাই 24 টাকা চলে আসছে, তাই তো। 24 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে, 24 দিয়ে কাটলে 10 থাকছে, তো 10 দিয়ে গুণ করলে 4560, ঠিক আছে, বোঝা গেল। এলসিএম দাঁড়াবে যে 4560। অপশান কোথায় আছে, অপশান এতে আছে 4560, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে শীতল তার দোকানে সকল বস্তুর উপর 20% ছাড় দেওয়ার পরও 12% লাভ করে। বলছে যদি একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা হয় তবে দ্রব্যটির ধার্য মূল্য কত আমাদের বার করতে। দেখো, আমাদের বলছে শীতল তার দোকানে সকল বস্তুর উপর 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে কি, 100 থেকে 20 বিয়োগ মানে 80, ঠিক আছে। আবার বলছে দেওয়ার পরেও তার 12% লাভ হয়। 12% লাভ মানে কি, 100 সঙ্গে 12 যোগ মানে 112, ঠিক আছে। এবার রুলস অফ ফ্র্যাকশন অনুযায়ী আমরা এখান থেকে দুই ধরনের ভগ্নাংশ তৈরি করতে পারি। একটা ভগ্নাংশ হলো 80/112 আর একটা হচ্ছে 112/80, দুটো ভগ্নাংশ তৈরি করতে পারি। এবার কোশ্চেনে বলেছে যদি একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা হয়, ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস যদি 200 টাকা হয়, আমাদের জানতে চাইছে দ্রব্যটার ধার্য মূল্য, ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস কত আমাদের বার করতে চাইছে, ঠিক আছে, এটা বার করতে চাইছে। দেখো, যখন ক্রয় মূল্য দেবার এমপি বার করতে হবে তখন আমাদের মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে বড় কোনটা, সিপি বড় না এমপি বড়। তো সবসময় মনে রাখবে যদি তুমি কোনো মালটা 200 টাকা দিয়ে কিনে এনে থাকো, সেটা বিক্রি করার সময় কী করবে, সবসময় দাম বেশি করে লিখবে, তাই তো। অর্থাৎ মার্কেট প্রাইস এমআরপি বেশি রাখবে সবসময় কস্ট প্রাইসের থেকে, তাহলে সবসময় কস্ট প্রাইসের থেকে মার্কেট প্রাইস সবসময় বেশি হয়। তো যখন ছোটোটা থেকে বড়টা বার করতে হবে অর্থাৎ মার্কেট প্রাইস বার করতে হবে, তখন আমরা বড় ভগ্নাংশ দিয়ে ভাগ করব, ঠিক আছে। আর যখন মার্কেট প্রাইস দেওয়া থাকবে অর্থাৎ এমপি দেওয়া থাকবে, আমাদের বলবে সিবি বার করতে, তখন আমরা ছোটো ভগ্নাংশ দিয়ে বার করতে গুণ করবো, ঠিক আছে। তো এখানে কী বার করতে হবে, এখানে মার্কেট প্রাইস বার করতে হবে অর্থাৎ বড়টা দিয়ে আমাদের গুণ করবো, অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 200 ইন্টু এই বড় ভগ্নাংশটা অর্থাৎ 112 ডিভাইড বাই 80, বোঝা গেল। যদি আমরা কাটি, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 10 দুগুণি 20, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8 আর থেকে 3 32, 4 8 32, তাহলে আমাদের থাকছে হচ্ছে 10 ইন্টু 28, তাহলে আমাদের হচ্ছে 280 টাকা, বোঝা গেল। যে জিনিসটার কস্ট প্রাইস ছিল 200 টাকা, সে এমআরপি করবে হচ্ছে কত, 280 টাকা, ঠিক আছে। তাহলে দ্রব্যটা ধার্য মূল্য আমার দাঁড়াচ্ছে 280 টাকা। অপশান কোথায় আছে, অপশান ডিতে আছে 280, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি পরিবারে 2 বাচ্চার গড় বয়স 12 বছর। বলছে বাবা ও মাকে যুক্ত করলে তাদের গড় বয়স হয় 30 বছর। যদি পিতা মাতার থেকে 4 বছর বড় হয় তবে পিতার বয়স কত আমাদের বার করতে। তো দেখো, আমাদের কী বলছে, পরিবারের 2 বাচ্চার গড় বয়স 12 বছর। 2 বাচ্চার গড় বয়স যদি 12 বছর হয় তাহলে মোট বয়স কত, 2 সন্স, গড় বয়স আমাদের বলছে 12 বছর, তাহলে মোট বয়স 2 ইন্টু 12 মানে 24 বছর, ঠিক আছে। এবার বলছে যদি বাবা ও মাকে যুক্ত করা হয় মানে 2 সন প্লাস ফাদার ও মাদার অর্থাৎ এফ অ্যান্ড এম, মানে কজন হলো, 4 জন হয়ে গেল, 2 আর 2 4 জন, 4 জনের গড় বয়স কত হবে, 30 হবে। তাহলে 30 হলে মোট বয়স কত হবে, 30 ইন্টু 4 মানে 120। এবার এই 120 থেকে যদি আমরা এই দুজন পুত্রের বাচ্চার বয়স বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী থাকবে, তাহলে আমাদের শুধু বাবা মায়ের বয়স পড়ে থাকবে, তাহলে টুসন কেটে যাবে, তাই তো। তাহলে আমরা যদি এখান থেকে 24 বিয়োগ করি তাহলে কত থাকে আমাদের, 6 আর 4 10 থেকে 1 3 9 3 12 96 বছর, ঠিক আছে। তাহলে বাবা মার বয়স কত থাকছে আমাদের, ফাদার
অ্যান্ড মাদারের বয়স হচ্ছে মোট বয়স 96 বছর। এবার কোশ্চেনে বলছে পিতা ও মাতার থেকে 4 বছরের বড়, ঠিক আছে। তো দেখো আমাদের বলেছে ফাদার আর মাদার, এদের মোট বয়স কত? এদের মোট বয়স হচ্ছে 96 বছর, ঠিক আছে। তাহলে ফাদার প্লাস মাদার হচ্ছে 96 বছর। আমি ধরে নিই যে তাদের বয়স অর্ধেক অর্ধেক, অর্থাৎ 96 অর্ধেক কত হয়? 48 আর 48, দুজনের বয়সই 48। তাহলে আমাদের কত? 96 আসছে। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে যে পিতার বয়স মাতার বয়সের থেকে 4 বছরের বড়, মানে বাবা মায়ের থেকে 4 বছরের বড়। তাহলে আমরা যদি ফাদারের সঙ্গে 2 যোগ করি, মনে করো 2 যোগ করি, তাহলে কত হচ্ছে? 50। আর যদি এই মাদারের থেকে 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 46, ঠিক আছে। 46 আর 50 যোগ করলে কত হচ্ছে? দেখো 96 আসছে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের বলছে পিতা মাতার থেকে 4 বছরের বড়, তাহলে পিতার বয়স 50 আর মাতার বয়স 46 হচ্ছে, তাহলে 4 বছরের গ্যাপ আছে তাদের মধ্যে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমাদের ইকুয়েশন ঠিক আছে। আমাদের জানতে চাইছে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স কত দাঁড়াচ্ছে? পিতার বয়স দাঁড়াচ্ছে হচ্ছে 50 বছর। বোঝা গেল? এটাই পিতার বয়স, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে জিনিসটা? চলো, অপশান বিতে আছে 50 বছর, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন দোকানদার একটি ঘড়ির ওপর 8% এবং 18% ছাড় ঘোষণা করে। বলছে যদি ঘড়িটির বিক্রয় মূল্য 943 টাকা হয় তবে ঘড়িটির ধার্য মূল্য কত ছিল আমাদের বার করতে। দেখো আমাদের কি বলছে, একজন দোকানদার একটা ঘড়ির ওপর 8% আর 18% ক্রমাগত দুটো ছাড় ঘোষণা করেছে, আর বলছে ঘড়িটার বিক্রয় মূল্য হচ্ছে 943 টাকা। তাহলে ঘড়িটার ধার্য মূল্য কত, অর্থাৎ মার্কেট প্রাইস কত আমাদের বার করতে আছে। তো দেখো আমরা ধরে নিলাম মার্কেট প্রাইস, মনে করো এমপি, অর্থাৎ মার্কেট প্রাইস হলো এক্স ঘড়িটা, ঠিক আছে। এর উপর দুটো ক্রমাগত ছাড় দিয়েছে 8% আর 18%। তাহলে এক্স এর উপর যদি 8% ছাড় দেয়, ছাড় দেওয়া মানে কি? 100 থেকে 8 বিয়োগ মানে 92% বিক্রি করা। তাহলে এক্স এর 92%, যেহেতু ক্রমাগত দুবার ছাড় তাহলে ইন্টু এর উপর আবার এই ছাড়টা পড়বে 18%, মানে হচ্ছে 100 থেকে 18 বিয়োগ মানে হলো আমার 82%। তাহলে 82/100, বোঝা গেল? এই বলছি ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত দাঁড়িয়েছে? 943। তাহলে এটা ইজিক্যাল টু 943, ঠিক আছে। ইজি কোশ্চেন আছে। যদি আমরা সমাধান করি তাহলে কি হয়? তাহলে এখানে এক্স ইজিক্যাল টু থাকে এপাশে এক্স, যদি এগুলোকে ওপাশে নিয়ে যায় অর্থাৎ 943, এই 100গুলো ওপরে চলে যায়, ওপরে চলে আসে 100 ইন্টু 100 ডিভাইড বাই 92 ইন্টু 82 হয়, ঠিক আছে। যদি আমরা এটাকে প্রথমে মনে করো 23 দিয়ে কাটি, 23 দিয়ে কাটলে হচ্ছে 4 23 92, ঠিক আছে। 23 দিয়ে কাটলে 4 23 হচ্ছে 4 23 92, 4 আর থেকে 2 92 299, আবার থাকে 23 আর 23 কে 23, তাহলে হচ্ছে 41। যদি 41 দিয়ে কাটি 41 দুগুণে 82, ওটা 2 থাকে। আবার যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 4 দিয়ে কাটলে 25, তাহলে 50 ইন্টু 25 করলে 5 25 125, তার একটা শূন্য। তাহলে ঘড়িটার মার্কেট প্রাইস অর্থাৎ এমপি কত, আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স কত পেলো আমার 1250। বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার। ওটা ধার্য মূল্য ছিল হচ্ছে 1250। অপশান বিতে আছে 1250, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেনটা কিছু ছিল না, শুধুমাত্র ক্যালকুলেশনটা জানলে হয়ে যেত। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যবসায়ী একটি দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করে, ঠিক আছে, এবং বেচার সময় 10% ছাড় দেয়। বলছে তবে দ্রব্যটি ওজন করার সময় একটি জাল বাটখারা ব্যবহার করে, বলছে যদি সে 1 কেজির বদলে 800 গ্রাম দ্রব্য দিলে তার মোট শতকরা কত লাভ হয় আমাদের বার করতে দিয়েছে। তো ভালো কোশ্চেন আছে। তো যদি মনে করি একটা দ্রব্য ছিল, সে দ্রব্যটা সে ক্রয় মূল্য হচ্ছে মনে করো 1000 টাকা ছিল, অর্থাৎ সিপি ইজিক্যাল টু আমাদের মনে করো 1000 টাকা ছিল, ঠিক আছে। এবার বলছে সে সেটার ওপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করেছে। তো এর উপর যদি 20% আমরা বৃদ্ধি করি তাহলে 1000 20% মানে হচ্ছে 200, মানে এমপি অর্থাৎ মার্কেট প্রাইস আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। এবার বলছে এটা বেচার সময় সে আবার 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় দেওয়া মানে কি, সে 90% বিক্রি করছে, তাহলে ইন্টু 90/100, ঠিক আছে। তাহলে সে কত টাকা বিক্রি করছে? সে বিক্রি করছে 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা, তাহলে 9 12 108 আর একটা 0, মানে সে 1080 টাকা দ্রব্যটা বিক্রি করছে, ঠিক আছে। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পারলে? এবার কোশ্চেন বলেছে তবে দ্রব্যটি ওজন করার সময় সে একটি জাল বাটখারা ব্যবহার করে 1 কেজির বদলে 800 গ্রাম দ্রব্য দিচ্ছে। আচ্ছা 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে ধরে নিলাম 1000 গ্রাম দ্রব্যের দাম হলো 1000 টাকা, ঠিক আছে।
তাহলে 1000 গ্রাম দ্রব্যের দাম যদি 1000 টাকা হয়, 800 গ্রাম দ্রব্যের দাম কত? 800 গ্রাম দ্রব্যের দাম হচ্ছে 800 টাকা। বুঝতে পারলে? এবার যে সে যখন বিক্রি করছে সে বলছে আমি 1000 মানে 1 কেজির দামই দিচ্ছি, কিন্তু দেওয়ার সময় দিচ্ছে হচ্ছে 800 গ্রাম। তো 1 কেজির দাম কত? এই 1000 গ্রাম মানে হচ্ছে আমার 1080 টাকা। বুঝতে পারলে? 1080, ঠিক আছে? এবার ধরে নিয়েছিলাম, কিন্তু দেওয়ার সময় সে দিচ্ছে কত? 800 গ্রাম দ্রব্যের দাম দিচ্ছে, মানে 800 গ্রামের দাম কত? 800 গ্রামের দাম 800 টাকা। তাহলে স্যার অলরেডি লাভ হচ্ছে কত? সে 800 টাকার মাল দিয়ে 1080 টাকা দাম নিচ্ছে, তাই তার লাভ হচ্ছে 800 থেকে 1080 বিয়োগ, মানে 280 টাকা লাভ হচ্ছে। বুঝতে পারলে কিনা দেখো, ঠিক আছে? এবার জানতে চেয়েছে যে তার মোট শতকরা কত লাভ হচ্ছে, তাই তো? তাহলে লাভের শতকরা হার অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বার করার আমার নিয়ম কি? আমার নিয়ম হচ্ছে প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100, ঠিক আছে? প্রফিট কত বেরিয়েছে? প্রফিট বেরিয়েছে 280 ডিভাইড বাই কস্ট প্রাইস কত হবে? আমার কস্ট প্রাইস হয়ে যাবে 800, কারণ আমি 800 টাকার দামের ওপর দিয়েই সে 280 টাকা লাভ করছে, ঠিক আছে? কস্ট প্রাইস হয়ে যাবে 800 টাকা, ঠিক আছে? ইন্টু 100 পার্সেন্টেজ বার করার জন্য যদি আমরা কাটি, দুটো শূন্য কাটা, যদি আমরা 8 দিয়ে কাটি ডাইরেক্ট, 8 দিয়ে কাটলে হচ্ছে মনে করো 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24, আর থেকে 4 40, 5 8 40, মানে আমার 35% সে লাভ করছে মোটের উপর। বুঝতে পারলে? তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তার শতকরা মোটের উপর লাভ হচ্ছে 35%। বোঝা গেল? অপশান সি থেকে 35%, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পি, কিউ এবং আর একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বলছে যদি কিউ এবং আর প্রতি তৃতীয় দিন পিকে সাহায্য করে, তবে কাজটা কতদিনে শেষ হবে আমাদের জানতে চেয়েছে। দেখো খুব ভালো কোশ্চেন আছে। বলছে পি একটি কাজ করছে কত? 20 দিনে। কিউ করছে সেটাকেই 30 দিনে, আর আর করছে সেটাকে 60 দিনে। তাহলে এখান থেকে মোট কাজ বার করতে হবে প্রথমে। মোট কাজ বার করার নিয়ম হচ্ছে 3টে লসও করা। 3টে যদি লসও করি আমাদের কত বেরাবে? আমাদের বেরাবে 60, ঠিক আছে? তাহলে মোট কাজ আমাদের পেলো 60 অংশ। তাহলে এবার পি, কিউ আর এক দিনে কত কাজ করে? 60কে 20 দিয়ে ভাগ করলে আমাদের হয় 3 20 60, 30 দিয়ে ভাগ করলে হয় 30 দুগুণি 60, 60 দিয়ে ভাগ করলে 1। তাহলে পি একদিনে 3 অংশ, কিউ একদিনে 2 অংশ, আর একদিনে 1 অংশ কাজ করে, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলছে কিউ আর প্রতি তৃতীয় দিনে পিকে সাহায্য করে, তার মানে 1 নম্বর দিন, 2 নম্বর দিন এবং 3 নম্বর দিন। প্রথম দিন কি কাজ করছে? প্রথম দিন পি কাজ করছে। সেকেন্ড দিনও পি কাজ করছে। আর 3 নম্বর দিন কিউ আর আর তাকে সাহায্য করতে আসছে, মানে 3 নম্বর দিন 3 জনে মিলে কাজ করছে, পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে? তাহলে পি যদি প্রথম দিন কাজ করে, পি একদিনে কত ইউনিট কাজ করে? পি একদিনে 3 ইউনিট কাজ করে, অর্থাৎ 3 ইউনিট। সেকেন্ড দিনও পি, অর্থাৎ 3 ইউনিট। থার্ড দিন কি করছে? থার্ড দিন পি অর্থাৎ 3 ইউনিট প্লাস কিউ করছে 2 ইউনিট, আর করছে কত? 1 ইউনিট। তাহলে 3 দিনে মোট কাজ কত হচ্ছে? সকলকে যোগ করো, 3 আর 3 6, আর 3 9, 9 2 11, 11 1 12। তাহলে 3 দিনে মোট 12 ইউনিট কাজ হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে? আর আমার মোট কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 60 হয়? 12-র সঙ্গে 5 গুণ করলে 60 হয়। তাহলে 5 12 60। তাহলে 3 দিনে 12 মিনিট হচ্ছে, তাহলে এর সঙ্গে 5 গুণ হবে। তাহলে 3 5 হয়ে যাচ্ছে আমার কত? 15 দিন। তাহলে বোঝা গেল? তাহলে এই মোট 60 ইউনিট কাজ হতে 15 দিন সময় লাগবে। বুঝতে পারলে এটা? আমাদের তাই কোশ্চেনে তাই জানতে চেয়েছে যে কাজটা শেষ হতে কতদিনে শেষ হবে? কাজটা 15 দিনে শেষ হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান সিতে আছে 15 দিন, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। এরা বুঝতে পারলে তারা মোট 3 দিনে 12 অংশ কাজ হচ্ছিল, 3 দিনে 12 অংশ হলে 15 দিনে 60 অংশ। বুঝতে পারলে এটা? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যাটসম্যান 5টি ম্যাচে মোট 50, 56, 42, 38 এবং 78 রান করে। যদি তাকে তার রানের গড় 60 করতে হয়, তবে 6 নম্বর ম্যাচে তাকে কত রান করতে হবে আমাদের জানতে চাইছে। তো ইজি কোশ্চেন আছে। দেখো আমাদের বলছে 5টা ম্যাচের তার মোট রান কত আছে একটাতে? এটা আছে 50, 56, 42, 38 আর 78। তাহলে 5টা ম্যাচের মোট রান কত? যোগ করো, 8 আর 16, 16 আর 2 18, 18 আর 6 24, 4 আর থেকে 2, 7 2 9, 9 3 12, 12 হচ্ছে 16, 16 আর 10 26। তাহলে তার 5টা ম্যাচের মোট রান হচ্ছে 264। এবার বলেছে তাকে যদি তার রানের গড় 60 করতে হয়, তাহলে 6 নম্বর ম্যাচে কত রান করতে হবে, তো
তাহলে ছটা ম্যাচ মিলিয়ে যদি তার রানের গড় 60 করতে হয়, তাহলে তার মোট রান কত করতে হবে? 6 ইন্টু 60, অর্থাৎ 6 6 36, 360 রান টোটাল করতে হবে। তার মধ্যে 5টা ম্যাচ মিলিয়ে অলরেডি সে করে ফেলে 264 রান, ঠিক আছে? তাহলে বাকি কত রান করতে হবে? তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 6 আর 4 10, আর থাকে 1 7, 9 আর 7 16, অর্থাৎ 96 রান করতে হবে তাকে। এটাকে তার গড় 16 করতে হয় 6 নম্বর ম্যাচে। 6 নম্বর ম্যাচে তাহলে তাকে 96 রান করলে তার গড় 60 হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান সিতে আছে 96, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল 10টা কোশ্চেন। কে কটা কোশ্চেন করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা লাইক করে নিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো।